নমস্কার, আমার নাম নিশাত। কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের যে গল্পটা শোনাতে বসেছি, এটা আসলে আমার জীবনের একটা বড় ভুল। এমন একটা ভুল, যার কোনো সামাজিক নাম নেই আর না আছে কোনো সামাজিক মর্যাদা। এই ভুলটা আমার আর আমার দেওর আয়ানের। আমার নিজের জীবন থেকে নেয়া এই গল্পটা আপনাদের বলতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু মনে হচ্ছে বললে হয়তো বুকের ভার কিছুটা কমবে। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। গল্পটা শুরু করার আগে শুধু একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগে তবে দয়া করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন। আমাদের সংসারটা আর ১০টা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই ছিল। আমি, আমার স্বামী রাজু আর আমার দেওর আয়ান। রাজু আমার চেয়ে বছর ৫-এর বড়, আর আয়ান রাজুর ছোট, আমার চেয়েও বছর ২-এর ছোট। আয়ান তখন সদ্য ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে একটা ছোটখাটো চাকরি ধরেছে। বেশ শান্ত, চুপচাপ আর ঘরোয়া ছেলে। সংসারে সুখ ছিল, শান্তিও ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, যা একটা মেয়ের মনকে ধীরে ধীরে খেয়ে ফেলে। সেটা হলো সঙ্গ। বছর ২ হল রাজু বিদেশে একটা ভালো চাকরির খোঁজে। তার স্বপ্ন আমাদের একটা সুন্দর ফ্ল্যাট হবে, ভালো একটা জীবন হবে। সে সবসময় ফোনে কথা বলতো, অনেক ভালোবাসার কথা বলতো, কিন্তু দিনের শেষে ফোন কেটে যাওয়ার পর ঘরের চার দেয়ালের নীরবতা আমাকে গিলতে আসত। একটা মেয়ে, সে যতই শক্ত হোক, তারও তো একটা নির্ভরতার কাঁধ লাগে। আমার শ্বশুর শাশুড়ি গত হয়ে গেছেন আগেই, তাই বাড়িতে আমি আর আয়ানই ছিলাম। রাজু যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল, আয়ান খুব দায়িত্বশীল ছেলে, ও তোকে কোনো কিছুর অভাব বুঝতে দেবে না, আমি নিশ্চিত। প্রথম দিকে আয়ান একটু জড়সড় থাকত, ভাইয়ের স্ত্রী, তাই একটা দূরত্ব তো থাকেই। আমি ওকে জোর করে বলতাম, আয়ান এসো একসাথে খেয়ে নাও, রাজু নেই বলে কি তুমিও দূরে থাকবে? আস্তে আস্তে সেই দূরত্বটা কমতে শুরু করল। আয়ান অফিস থেকে ফিরে এসে আমার সাথে রাজুর গল্প করত, আমার রান্না কেমন হয়েছে, তার অফিসের কি খবর, এই সব সাধারণ কথা। কিন্তু এই সাধারণ কথাগুলোই আমার বিষাদগ্রস্ত জীবনে যেন একটু একটু করে রং দিচ্ছিল। আমার খুব ভালো লাগত যে কেউ একজন আমার কথা শোনার জন্য আছে, কিন্তু আমি কখনোই ভাবিনি এই ভালো লাগাটা অন্যদিকে মোড় নেবে। গল্পটা মোড় নিল কত বছর। প্রচণ্ড গরমে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। জ্বর, শরীর ব্যথা আর অসহ্য দুর্বলতা। এমন দুর্বলতা যা শারীরিক অসুস্থতা ছাপিয়ে যেন আমার মনের ক্লান্তি হয়ে দাঁড়িয়েছিল। বিছানা থেকে ওঠার শক্তিও আমার ছিল না। এই সময়টাতেই আয়ান তার দায়িত্বের প্রমাণ দিল। রাজুকে ফোন করেছিলাম, সে ব্যস্ত, টেনশনে শুধু বলল, ডাক্তার দেখাও, ওষুধ খাও, আমার এখন কাজের চাপ খুব বেশি। রাজুর কথা শুনে আমার আরও বেশি কষ্ট হলো। মনে হলো আমার এত অসুস্থতায়ও তার কাছে কাজটা বেশি জরুরি। আয়ানই সব সামলে নিল। সে অফিস থেকে ছুটি নিল, নিজে হাতে আমার জন্য পথ্য তৈরি করত, সময় মতো ওষুধ খাওয়াত, কপালে জল পট্টি দিত। একটা দেওর ভাবির সাধারণ দায়িত্বের চেয়েও যেন বেশি কিছু ছিল তার সেবার মধ্যে। তার হাতের স্পর্শে একটা গভীর যত্ন ছিল। একদিন গভীর রাতে আমার জ্বর এলো মাত্রাতিরিক্ত। আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। আয়ান ঘুম ভেঙে ছুটে এলো, আমার কপাল ছুঁয়ে দেখল, তারপর একটা ভেজা তোয়ালে নিয়ে খুব যত্নে আমার গা মুছে দিতে লাগল। সেবার আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম। লণ্ঠনের আবছা আলোয় দেখলাম তার চোখে এক গভীর উদ্বেগ। সেই মুহূর্তে মনে হলো রাজু এখানে থাকলে হয়তো এতটাও মনোযোগ দিত না। আয়ান যখন আমার পাঁজরের কাছে বাঁ হাতে আলতো করে গা মুছিয়ে দিচ্ছিল, তখন আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এটা কষ্টের নয়, বরং কেমন যেন একটা নির্ভরতার, একটা উষ্ণতার অনুভূতি। অসুস্থতার কারণে আমার শরীরটা খুব দুর্বল হয়ে গিয়েছিল। একটা সাধারণ সুতির শাড়ি পরে আমি শুয়েছিলাম। যখন আয়ান ঝুঁকে আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছিল, তখন খুব কাছে চলে এসেছিল। ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার শরীরের উত্তাপ যেন তার দিকেও ছড়িয়ে যাচ্ছে। সেই রাতে যখন সে কপালে হাত দিয়ে আমার জ্বর দেখল, আমি অজান্তেই তার হাতটা চেপে ধরেছিলাম। দুর্বলতা হোক বা গভীর নির্ভরতা, আমার মনে নেই কেন ধরেছিলাম। হয়তো একাকিত্ব আর অসুস্থতা মিলে আমার মনকে দুর্বল করে দিয়েছিল।
আয়ান একটু চমকে গেল, কিন্তু হাতটা ছাড়ল না। শুধু ফিসফিস করে বলল, ভাবি, ঘুমিয়ে পড়ো, আমি আছি তো। সেই মুহূর্তটা ছিল আমাদের সম্পর্কের বাঁকবদল। আমার শরীর সুস্থ হল, কিন্তু মনের অসুস্থতা তখন ভিন্ন রূপ নিয়েছে। আমার আর আয়ানের মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি হয়ে গেল। সেই রাতের পর থেকে আমরা দুজনেই সচেতন হয়ে উঠলাম। আয়ানের চোখে আমি এখন অন্য কিছু দেখতে পেতাম। আমি যখন শাড়ি পরে ঘরোয়া কাজ করতাম, তখন দেখতাম ওর চোখ আমার শরীরের দিকে স্থির হয়ে আছে। বিশেষ করে যখন শাড়ির আঁচলটা একটু সরে যেত বা ভিজে চুলে আমি বারান্দায় দাঁড়াতাম, তখন ওর সেই দৃষ্টি আমার শরীরে যেন এক শিহরণ জাগাত। আমি ওর দিকে তাকালেই ও দ্রুত চোখ সরিয়ে নিত, কিন্তু ওর সেই দৃষ্টির আগুন আমার কাছে লুকোনো থাকত না। আমারও মনের ভেতর কেমন যেন একটা উত্তেজনা তৈরি হতো। আমি আয়ানের জন্য অপেক্ষা করতাম, কখন সে অফিস থেকে ফিরবে, কখন আমার সাথে কথা বলবে। আমি জানি এটা ভুল। রাজুর সাথে আমার সম্পর্ক, আয়ান আমার দেওর, কিন্তু মনকে বোঝানো কঠিন। রাজু ফোন করত ঠিকই, কিন্তু সে ব্যস্ত থাকত তার কাজ নিয়ে। আমার আবেগের কথা, একাকিত্বের কথা সে যেন বুঝতেই চাইত না। একদিন বিকেলে আয়ান অফিসের কাজ করছিল। আমি ওর জন্য চা নিয়ে গেলাম। দিতে গিয়ে দেখলাম ওর কপাল ঘেমে গেছে। আমি স্বাভাবিকভাবেই আমার আঁচল দিয়ে ওর কপালটা আলতো করে মুছে দিলাম। ও হঠাৎ আমার হাতটা ধরল, খুব নরম কিন্তু দৃঢ়ভাবে। আয়ান, ভাবি, তুমি কেন এত ভালো? ওর চোখ দুটো গভীর আবেগে ভরে গিয়েছিল। আমার শরীরে কেমন যেন একটা স্রোত বয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম ওর চোখে। আমার মনে হচ্ছিল আমাদের মাঝে যে দেওয়ালটা ছিল সেটা ভেঙে যাচ্ছে। আমি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে বললাম, চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি চলে এলাম, কিন্তু আমার শরীর কাঁপছিল। আয়ানের হাতের স্পর্শ, ওর গভীর চাহনি, সব যেন আমার ভেতরে তোলপাড় করছিল। সেই রাতটা আমার ঘুম এলো না। আমি বারবার ভাবছিলাম, এটা কি ভুল ইশারা, নাকি আমি ভুল বুঝছি? কিন্তু আমার শরীর তো ভুল বোঝেনি। দিন যত যাচ্ছিল, আমাদের এই লুকোচুরি খেলাটা তত ঘন হচ্ছিল। আমরা দুজনেই যেন একটা নিষিদ্ধ আকর্ষণ দ্বারা টানছিলাম। একদিন রাত তখন গভীর, বাইরে বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। কারেন্ট চলে গিয়েছিল, শুধু একটা মোমবাতির আলো জ্বলছিল ড্রয়িং রুমে। আয়ান আর আমি মুখামুখি বসেছিলাম। আয়ান বলল, ভাবি, রাজু ভাইয়ের সাথে তোমার আর কতদিন এমন দূরত্ব থাকবে? ওর কণ্ঠে একটা চাপা অভিমান। আমি বুঝলাম এই প্রশ্নটা সে শুধু রাজুকে নিয়ে করছে না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, দূরত্ব তো আমারও ভালো লাগে না আয়ান, কিন্তু কি করব বলো? সে তো আমাদের ভবিষ্যতের জন্য লড়ছে। ভবিষ্যতের জন্য তো লড়ছে, কিন্তু বর্তমানটা কি হবে? তোমার বর্তমানটা, তুমি কি সুখে আছো ভাবি? আয়ানের গলাটা এবার খুব নরম শোনাল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার চোখ জলে ভরে গেল। আমার ভেতরে জমে থাকা সব হতাশা, একাকিত্ব যেন বাঁধ ভেঙে মেরিয়ে আসতে চাইছিল। আমি দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠলাম। আয়ান দ্রুত আমার পাশে এসে বসল, খুব সাবধানে, যেন সে আমাকে ছুঁতে ভয় পাচ্ছে। কাঁদছ কেন? কি হয়েছে? রাজু ভাই কিছু বলেছে? আমি কাঁদতে কাঁদতেই মাথা নাড়লাম। না, রাজু কিছু বলেনি। আমার খুব একা লাগে আয়ান। আমি অনেক চেষ্টা করি শক্ত থাকতে, কিন্তু পারি না। আমার একটা আশ্রয় দরকার। আমার এই দুর্বলতা, এই আবেগটাই হয়তো আয়ানের জন্য ভুল সংকেত ছিল, বা হয়তো এটাই ছিল সেই সুযোগ যার জন্য সে ভেতরে ভেতরে অপেক্ষা করছিল। আয়ান ধীরে ধীরে তার একটি হাত আমার পিঠের ওপর রাখল। তারপর খুব আলতো করে আমাকে নিজের কাছে টেনে নিল। আমরা দুজনেই মোমবাতির আবছা আলোয় বসেছিলাম। আমি ওর বুকে মাথা রেখেছিলাম। ওর বুকের ধুকপুক শব্দটা আমার কানে আসছিল। সেটা কি শুধুই সহানুভূতির শব্দ, নাকি অন্য কোনো আবেগের? আয়ান ধীরে ধীরে তার হাতটা আমার পিঠ থেকে কোমরে নামিয়ে আনল। তারপর একটু শক্ত করে আমাকে নিজের শরীরের সাথে চেপে ধরল। আমার শরীর যেন কেঁপে উঠল। আমার ভেতরের নিষেধগুলো চিৎকার করতে চাইছিল, কিন্তু আমার ঠোঁট যেন আঠায় সেটে গিয়েছিল। আমার শারীরিক দুর্বলতা আর মনের একাকিত্ব যেন আমাকে এই বন্ধন থেকে মুক্ত হতে দিচ্ছিল না। আয়ান আমার কপালে আলতো করে একটা উষ্ণ ছোঁয়া দিল, একটা গভীর চুমু। সেই চুমুতে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল একরাশ চাপা আবেগ আর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি বাধা দিলাম না। আয়ান ধীরে ধীরে তার মুখটা আমার গাল থেকে নামিয়ে আনল আমার গলার কাছে। আমার শরীরের উত্তাপ তখন চরমে।
ওর নিঃশ্বাসে আমি যেন এক অচেনা গন্ধ পেলাম। তার হাত আমার কাঁধ থেকে আলতোভাবে শাড়ির ওপর দিয়ে নেমে আনল আমার বুকের দিকে। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। আমি অনুভব করলাম ওর হাতটা আমার শাড়ির ওপরে থাকা আমার নরম ত্বকে কি গভীর আবেগ নিয়ে ছুঁয়ে যাচ্ছে। এই স্পর্শটা ছিল নিষিদ্ধ, ভুল, কিন্তু এই মুহূর্তেই সেটাই ছিল আমার সবচেয়ে বড় আশ্রয়। আমার মনে হলো আমার শরীরের প্রত্যেকটা কণা যেন চিৎকার করে এই স্পর্শটা চাইছিল। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। ওর চোখও ছলছল করছিল। হয়তো সেও এই কাজের জন্য নিজেকে অপরাধী ভাবছিল, কিন্তু আবেগের বশে সে আর নিজেকে আটকে রাখতে পারছিল না। সে আরেকটু নিচে ঝুঁকে এলো। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা গাড়ির হর্ন বাজল। আয়ান চমকে গেল। আমিও মুহূর্তে নিজেকে সরিয়ে নিলাম। আয়ান দ্রুত উঠে গিয়ে জানলা দিয়ে দেখল কারো গাড়ি, পাশের বাড়ির। মোমবাতির আলোয় আমাদের দুজনের মুখই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমার শাড়ির আঁচল সরে গিয়েছিল, চুলগুলো এলোমেলো। আয়ান তখনও কাঁপছিল। আমরা কেউ আর কোনো কথা বললাম না। নীরবতা যেন আমাদের ভুলের সাক্ষী হয়ে রইল। দুজনেই বুঝলাম কি একটা ভয়ঙ্কর সীমানা